মাছের ডিম আর বেগুন দিয়ে মজাদার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি একদম ভালো লাগবে এই রেসিপিটা। মাছের ডিম সাধারণত অনেকেই অনেকভাবে খেয়ে থাকে, তবে এইভাবে বেগুন দিয়ে মাছের ডিমটা রান্না করে খেয়ে দেখবেন, একদম মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। একদম কম সময়ে কম উপকরণে এই রেসিপিটি তৈরি করা যায়। তো তার জন্য লাগছে মাছের ডিম আর লাগছে বেগুন। আমি এখানে লম্বা সাইজের বেগুন ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের বেগুন ব্যবহার করতে পারেন। এখানে আমি একটা মাছের ডিম ব্যবহার করেছি। এটা কাতলা মাছের ডিম ছিল। আপনারা যে কোনো মাছের ডিম দিয়ে এইভাবে এই রেসিপিটা তৈরি করতে পারেন। এখন আমি বেগুনগুলোকে কেটে নিব। যেহেতু বেগুনগুলো লম্বা ছিল আর চিকন ছিল, যার কারণে আমি এভাবে ছোট করে টুকরা করে নিয়ে মাঝখান থেকে ফালি করে নিচ্ছি। এর চাইতে বেশি চিকন করলে কিন্তু তরকারি রান্না করার সময় গলে যেতে পারে। যার জন্য এভাবে আমি একটু মোটা মোটা করেই ফালি করে নিচ্ছি। এখানে আমি ২টা বেগুন ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিবারের সদস্য বুঝে এখানে বেগুন ব্যবহার করবেন, বা এখানে আলুও আমি ব্যবহার করব। শুধু বেগুন দিয়েও এই রেসিপিটি করা যায়, তবে আলু দিলে একটু টেস্টটা আরেকটু আলাদা লাগে, যার জন্য আমি এখানে আলুও ব্যবহার করছি। ছোট বাচ্চারা কিন্তু আলু খেতে খুবই পছন্দ করে। বড় বেগুনগুলো নিলে সেক্ষেত্রে একটু চিকন করে কাটার চেষ্টা করবেন, এতে করে দ্রুত সেদ্ধ হয়ে যাবে। তো এখন দেখুন আলুটাকে আমি কিভাবে কেটে নিচ্ছি। আলুটার উপরের খোসাটা অবশ্যই ছাড়িয়ে নেবেন। খোসা সহ কিন্তু রেসিপিটি ভালো লাগবে না। যার কারণে আমি উপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে এখন এটাকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। বেগুন যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়, সেই কারণে আলুগুলোকে এই যে এরকম মোটা করে কেটে নিতে হবে। তো এখন সবগুলো উপকরণ কেটে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি, দেখুন। আর এই যে আলুগুলো এভাবে কেটেছি, বেগুন, তার সঙ্গে একটা টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ, এইগুলো দিয়েই রান্নাটা করব। তো এখন আমি চুলার উপরে পানি দিয়েছিলাম, গরম পানি, তার মধ্যে দিয়ে দিলাম হলুদ আর লবণ। গরম পানির মধ্যে লবণ আর হলুদটা দেওয়ার পর মাছের ডিমগুলো আমি দিয়ে দিব। মাছের ডিমের সঙ্গে একটা ফটকাও ছিল, আমরা ফটকা বলি, আপনারা কি বলেন জানি না। তো এটা আমার কাছে খেতে ভালোই লাগে, যার কারণে আমি এটা আর ফেলিনি, এটা দিয়েছি। এখন মাছের ডিমগুলো আলতো হাতে একটু উল্টে পাল্টে দিতে হবে, এতে করে দ্রুত সেদ্ধ হয়ে যাবে। তবে গরম পানির মধ্যে এভাবে মাছের ডিমটা দিবেন। পানি গরম ছাড়া চুলার উপর ঠান্ডা পানি দিয়ে মাছের ডিম দিয়ে জাল করতে যাবেন না। এতে করে মাছের ডিমটা ভালোভাবে সেদ্ধ হবে না। তো এই যে দেখুন, কিছু সময় পর দেখবেন মাছের ডিমটা অনেকটাই সেদ্ধ হয়ে আসবে। তবে একদম তো পুরোপুরি আর ভেতরে সেদ্ধ হবে না, যার কারণে এইভাবে মাছের ডিমটাকে সেদ্ধ করে নিচ্ছি। মাছের ডিমটা সেদ্ধ হয়ে গেলে এখন এইভাবে একটা ছিদ্রযুক্ত চামচের সাহায্যে মাছের ডিমগুলোকে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ডিমগুলো সেদ্ধ হওয়ার পর একদম দলা বা জমাট বেঁধে যাওয়ার মতো হয়েছে। তো এখন এগুলোকে উঠিয়ে ফ্রাই প্যানটা পরিষ্কার করে নিয়েছি। এই যে মাছের ডিমগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন ফ্রাই প্যানে তেল দিয়েছি, দিয়ে আমি মাছের যেই ডিমগুলো টুকরা করে রেখেছি সেগুলো একটা একটা করে দিয়ে নিচ্ছি। এখানে লবণ হলুদ দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু আমি সেদ্ধ করার সময় লবণ আর হলুদ দিয়েছিলাম, যার জন্য এখানে আলাদা করে লবণ হলুদ দিচ্ছি না। না দিয়ে মাছের ডিমগুলো এভাবে একটু আলাদা আলাদা করে ফাঁকা ফাঁকা করে দিয়ে নিচ্ছি। দিয়ে এখন সুন্দর করে মাছের ডিমগুলোকে ফ্রাই করে নেব। ৩-৪ মিনিট ফ্রাই করে নিলেই সুন্দর একটা কালার চলে আসবে। আর এই মাছের ডিমটা শুধু সেদ্ধ করে রান্না করলে ভালো লাগবে না। এটাকে টেস্টি করে তুলতে অবশ্যই আপনাদের এভাবে একটু ফ্রাই করে নিতে হবে। তারপরে দেখবেন রান্না করে খেতে কত মজা লাগে। তো এই যে এখন আমি মাছের ডিমগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ফ্রাই করে নেব ৩-৪ মিনিট ধরে। এভাবে মাছের ডিম দিয়ে
রান্না করে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নতুন তাদের জন্য কিন্তু খুবই উপকারী একটি রেসিপি। শুধু শুধু মাছের ডিমগুলো অন্যান্য প্রসেসে না রান্না করে খেয়ে এভাবে বেগুন আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো মাছের ডিমগুলো উঠিয়ে নিয়ে ওই ফ্রাই প্যানে আরেকটু তেল দিয়ে নিয়েছিলাম। নিয়ে এখন আমি আলু আর বেগুনগুলো লবণ আর হলুদ দিয়ে এভাবে নেড়েচেড়ে সুন্দর করে ফ্রাই করে নেব। এখানে হলুদটা দেওয়া স্কিপ হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন লবণ হলুদ দিয়ে এভাবে আলু বেগুনটাকে সুন্দর করে লাল লাল করে কিন্তু আমি ফ্রাই করে নিব। একটু বেগুনটাকে ফ্রাই করে নিলে এই তরকারির টেস্টটা আরও ভালো লাগে। তবে যারা কষিয়ে রান্না করতে পারেন সেক্ষেত্রে এই ফ্রাই করে নেওয়াটা বাদ রাখতে পারেন। এখন এগুলোকে উঠিয়ে নেওয়ার পর আবারও কিছু তেল দিয়েছিলাম, দিয়ে এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ এখানে ১ মুঠ পরিমাণ দিয়েছি। আপনারা চাইলে এখানে বাটা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। তবে আমি এখানে এভাবে পেঁয়াজগুলো দিয়েছিলাম। দিয়ে এখন আমি ধাপে ধাপে এটাকে সুন্দর করে একটা মশলা তৈরি করে নেব। দেখুন, এখন আমি এখানে ওই যে যেই টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এখন টমেটোটা কিছু সময় তেলের মধ্যে জাল করে নেব। তেলের মধ্যে এভাবে টমেটোটাকে জাল করে নিতে পারলে টমেটোর টেস্টটা ভালো আসবে, গন্ধ আসবে না। তো এখন এটাকে আরও দ্রুত সেদ্ধ হওয়ার জন্য আমি লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আদা রসুন বাটা ১ টেবিল চামচ। এখানে অতিরিক্ত আদা রসুন বাটা ব্যবহার করা যাবে না। ১ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে এখন এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন, আদা রসুনের গন্ধটা চলে যাবে, সঙ্গে টমেটোর গন্ধটাও চলে যাবে। এখন এখানে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আবারও একটু মশলাটাকে এভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। এখন এখানে গুঁড়া মশলাগুলো ব্যবহার করব। মরিচের গুঁড়া দিয়ে দিলাম ১ চামচ, হলুদের গুঁড়া ১ চামচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া ১ চামচ করে দেব। আর লবণ তো আগেই ১ টেবিল চামচের মতো দিয়েছিলাম। দিয়ে এখন নেড়েচেড়ে কষিয়ে নেব। এখানে অবশ্যই টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে তরকারির টেস্টটা ভালো লাগবে খেতে। তবে যারা একদমই টমেটো খেতে পছন্দ করেন না, চাইলে এখানে টমেটো বাদ রাখতে পারেন। তো এখন এই ভেজে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে কিন্তু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে ৫ মিনিট সময় ধরে। আমি এখানে কোনো প্রকার পানি ছাড়াই ৫ মিনিট ধরে আলু বেগুনগুলোকে মশলার সঙ্গে খুব সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছিলাম। এখানে যেহেতু আলু বেগুনগুলো ফ্রাই করে নেওয়া হয়েছে, এর জন্য খুব সাবধানে এভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে, তা না হলে বেগুনগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই যে দেখুন, এখন আমি কিন্তু ঝোলের জন্য পানি দিয়ে দেব। এখানে আমি আলাদা করে আর পানি দিয়ে কষিয়ে নিলাম না। যেহেতু বেগুন খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, যার জন্য দেওয়ার আর প্রয়োজন নেই। এখন ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি এখানে দিয়ে নেবেন। আপনাদের তরকারির পরিমাণ বুঝে এখানে পানি ব্যবহার করবেন। আমার এখানে ২ কাপের মতো পানি লেগেছিল। তো এখন এই পানিটাকে আমি সুন্দর করে জাল করে নিব ঝোল দেওয়ার পরে। পানিটা কিন্তু শুকিয়ে ঝোলটা অনেকটাই কমে আসবে। তো এই যে এখন আমার বলক চলে এসেছে, নেড়েচেড়ে দিলাম। দিয়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এই ডিমগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। তো এগুলো ডিম শুধু মাছের সঙ্গে খেলে হবে না, আলাদা করে এভাবে আলাদা আলাদা করে রান্না করে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন মাছের ডিমেরও আলাদা কত সুন্দর রেসিপি তৈরি করা যায়। তো এখানে কিছু কাঁচা জিরা মরিচ দিয়ে দিলাম। এটাও অপশনাল, চাইলে আপনারা প্রথমের দিকে কাঁচামরিচ দিতে পারেন বা কাঁচামরিচ ছাড়াও রান্না করতে পারেন। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ৫ মিনিট পরে আসলাম। দেখুন কত সুন্দর ঝোলটা কিন্তু একদম অনেকটাই পরিমাণে কমে এসেছে। এখন আবারও একটু নেড়েচেড়ে দিতে হবে। আর এখানে আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিব। ভাজা জিরার গুঁড়া ছাড়া তো আমার চলেই না। যারা আমার ভিডিও দেখেন সবসময় তারা তো অবশ্যই জানেন।
তবে এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন, তবে দিলে ভালো লাগে খেতে, এই আর কি। এখানে চাইলে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ভাজা জিরার গুঁড়াটাই ব্যবহার করি সবসময়। তো এখন কিন্তু আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে এখন নেড়েচেড়েই চুলাটাকে বন্ধ করে দেব। আর বন্ধ করে দিয়ে আপনাদের মাঝে পরিবেশন করে দেখাবো। বিশ্বাস করেন, এক থালা ভাত আপনার অন্য আর কোনো কিছুই লাগবে না। এই রেসিপিটা দিয়ে খাওয়া হয়ে যাবে। এত টেস্টি আর এত সুস্বাদু একটি রেসিপি। আপনারা অবশ্যই এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। এই যে ফাইনাল লুকটা দেখুন তরকারির। অতিরিক্ত গরম ছিল, এখনই চুলা থেকে নামিয়েছি। এজন্য একটা প্লেটের উপর রেখে আমি পরিবেশন করে দেখালাম। তো কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন।